যে মানুষটা আমাকে সবথেকে বেশি অপছন্দ করত, যার অপ্রিয় তালিকায় সর্বপ্রথম লেখা থাকতো আমার নাম, আজ কিনা তারই বউ সেজে তার বেডরুমেই বসে আছি আমি। জীবন কতটা বৈচিত্র্যময়, তাই না? ইউএসএতে বড় হওয়া এই আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলাম বাবা মায়ের বাধ্য হয়ে। আর এখানে এসেই একদিন ভরা সভায় একজন মানুষকে দেখে আমার 18 বছরের জীবনের এই প্রথমবারের মতো আমার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। বুকের ভেতর তৈরি হয়েছিল মৃদু কম্পন। মানুষটা আর কেউ নয়, আমারই বড় চাচার ছেলে অপূর্ব ভাই, ওরফে এই শহরের এমপি পূর্ব মির্জা। তার সাথে আমার প্রথম পরিচয়টা অবশ্য কোনো রূপকথার মতো ছিল না, বরং ছিল তীব্র অপমানজনক। তার হাতের পরপর দাবাং মার্কা পাঁচটি জোরালো চর খেয়ে আমি তার প্রেমে পড়েছিলাম। ভাবা যায়, যেখানে হাতের চর খেয়ে তার প্রতি তীব্র ঘৃণা জন্মানোর কথা, সেখানে কিনা উল্টো আমি তার প্রেমে উষ্ঠাকে পড়েছিলাম। একটি আলিশান বেডরুমে নববধূ রূপে বসে আছি, অষ্টাদশী কন্যা মেহরিশ। সুগন্ধি ফুলের মৃদু সুবাসে ভরে আছে পুরো ঘর, অপেক্ষা করছে হুট করেই অপ্রিয় থেকে প্রিয় হয়ে যাওয়া একান্ত ব্যক্তিগত সেই মানুষটার জন্য। কাউকে ভয় না পাওয়া, সবসময় নিজের ইচ্ছে মতো চলা মেয়েটার ভেতরে আজকেও ভয় কাজ করছে। নার্ভাস লাগছে ভীষণ, গলাটাও শুকিয়ে এসেছে। বার কয়েক হাতের ফোনটা নিয়ে সময় পরখ করে যাচ্ছে অস্থির হয়ে। রাত 12টা বেজে ঠিক 46 মিনিট। এখানে এসে বসার সময় পেরিয়ে গেছে প্রায় 2 ঘন্টা। লোকটা এখনো আসছে না কেন তাহলে? এইবার ওর ভাবনার ইতি ঘটে দরজার সামনে কারো পদচারণার শব্দে। সেই শব্দে আরো গুটিয়ে যায় মেহেরিশ। জড়সড় হয়ে বসলো বিছানার উপরে। ঠিক তখনই দরজা খুলে প্রবেশ করলো কেউ। মুহূর্তেই ভুর ভুর করে সেই পরিচিত মাদকীয় নেশালো কড়া পারফিউমের ঘ্রাণটা এসে মেহেরিশের নাকে আটকে গেল। নাক টেনে টেনে গভীর করে শ্বাস টানলো মেহরিশ। চেহারা না দেখেও বুঝতে দেরি রইল না এই পরিচিত পুরুষালী পারফিউমের ঘ্রাণটা আসলে কার। অফ হোয়াইট রঙা পাঞ্জাবি পরা সুঠাম দেহের মানুষটা ভেতরে ঢুকে কোনো কথা না বলেই বিছানার সামনে থাকা কাউচে গিয়ে বসলো আচমকা। ভীষণ স্বাভাবিক নির্লিপ্ত ভঙ্গিতে শরীরটা এলিয়ে দিল সেখানটায়। এক হাত ছড়িয়ে রাখলো কাউচের ওপর, আর অন্য হাতের আঙ্গুলটা ঠেকালো পুরুষালী ওই ঠোঁটের কাছটায়। তো তোর এখানে তোর এখনো বউ বউ খেলার স্বাদ মেটেনি? আকস্মিক গম্ভীর ভারী পুরুষালী এহেন বাক্যদয় ভীষণ চমকে ওঠে মেহরিশ। মেয়েটা চরম বিস্ময় নিয়ে বলে ওঠে, মানে? সঙ্গে সঙ্গে বসে থাকা সেই মানুষটার ঠোঁটের কোণে ফুটে ওঠে বড্ড তাচ্ছিল্যের হাসি। লোকটাকে এর আগে কোনোদিন হাসতে দেখেনি মেহরিশ। মেয়েটা ভীষণ অবাক হয়েই চেয়ে থাকে সেদিকটায়। লোকটা আগের মতোই নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকে। ধীর স্বরে বলল, আমি তো বাংলায় বলেছি, এতদিন তো ভালোই বুঝতি বাংলা, এখন বিয়ের খুশিতে কি সেটাও ভুলে গেছিস নাকি? কথাগুলো ঠিক ধারালো সূচের মতোই গিয়ে বিঁধল মেহরিশের নাজুক অন্তঃকরণে। তবুও নিজেকে সামলে নিয়ে পরক্ষণে মাথা থেকে ঘোমটা টেনে খানিকটা সরালো। চোখ দুটো বিস্ময়ে বড় বড় করে আওড়ালো। আপনি হঠাৎ আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি আপনার বিয়ে করা বউ, এভাবে তুই তোকারি করতে পারেন না আমায়। মুহূর্তখানেক নীরবতা চলল সেখানটায়। লোকটা তখনও আগের ন্যায় সম্পূর্ণ ভাবলেশহীন হয়েই বসে আছে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেশ টেনে গাম্ভীর্যতায় বলে উঠল, বিয়ে মাই ফুট। তোর মতো মেয়ে আমার বেডরুম পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছিস, এটাই তোর 7 জন্মের ভাগ্য। ওই ভাগ্যকে সেলুট করা উচিত তোর। এখন যা, রুম থেকে বের হ।
I said get lost. Out. আপনার সমস্যা কি? এমন করছেন কেন? নাটক পেয়েছেন সব কিছু। জোর করে আমায় আটকে রেখে জোর করে বিয়েও করেছেন। তাহলে এখন এভাবে ঘর থেকে বের করে দিচ্ছেন কেন? তাহলে বিয়েই বা করেছেন কেন আপনি? হা হা, তুই কি ভেবেছিস আমার ইমেজ নষ্ট করে এভাবে পার পেয়ে চলে যাবি? তোর এতটা ইজি মনে হয় আমাকে? এতটা সহজ, শান্ত, ভোলা ভালা মনে হয় আমায়? মেহেরিসের কপালে ভাঁজ পড়ল কয়েক স্তর। মেয়েটা আশ্চর্যে হতবিহবল, হতবাক হয়ে থেমে থেমে বলল, মানে আপনি জাস্ট ইমেজ বাঁচাতে আমায় এভাবে জোর করে বিয়ে করেছেন? পূর্ব এবার একটু সোজাসুজি হয়ে বসল। মেহেরিস ততক্ষণে খাট থেকে নেমে গিয়েছে। কাতরতা কৌতূহল মিশ্রিত চোখে চেয়ে আছে তার দিকেই। পূর্ব গা ভাসালো না সেসবের, উল্টো কপট রাগ দেখিয়ে বড্ড স্বাভাবিক গলায় বলল, তো তোর কি মনে হয় তোকে ভালোবেসে তোর সঙ্গে লুতুপুতু প্রেম সংসার করার জন্য তোকে আমি বিয়ে করেছি? তোকে প্রেম সংসার এসব অ্যাটলিস্ট আমার সঙ্গে যায় না, বড্ড বেমানান লাগে। উপচে আসা কান্নাটুকু গলদগরম করে গিলে নিয়ে নিজেকে সামলালো মেহেরিস। ওর ভুল হয়েছে, ভীষণ বড় ভুল। যে কিনা সামান্য দু চোখে ওকে সহ্য করতে পারে না, তার থেকে এত কিছু ভাবা, এক্সপেক্ট করার মতো বোকামি করলো ও। ও তো অবুঝ বাচ্চা নয়, সবকিছু বোঝার মতো ক্ষমতা ওর আছে। তাহলে কিভাবে লোকটার কথায় তখন বোকার মতো কাজ করলো? কেন লোকটার কিছু বাক্যয় বাবা মায়ের হাট ছেড়ে চলে আসলো লোকটার সঙ্গে? এটা কি ওর ভুল নয়? চোখ দুটো বুজে নিয়ে নিজেকে শক্ত করলো মেহেরিস। লোকটাকে ভালোবাসাটাই ছিল ওর সব থেকে বড় ভুল, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে এই পাষণ্ড নিষ্ঠুর পুরুষটা। আপনি কি ভেবেছেন আপনি এভাবে আমায় অস্বীকার করবেন, অত্যাচার, অসম্মান করবেন, আর আমি টিপিক্যাল মেয়েদের মতো সব সহ্য করে আপনার সংসার করব বসে বসে? তাহলে বলবো আপনিও বিরাট ভুল করেছেন। আমি মোটেও ওই রকম মেয়ে নয়। আমিও চলে যাব। এ বাড়ি তো দূর, এই দেশ থেকেই চলে যাব আমি, আর সেটা এক্ষুনি, এই মুহূর্তেই। কথাগুলো কোনো রকম বলে সোজা সুজি সেখান থেকে উঠে গট গট পায়ে দরজার দিকে এগোতে নিলেই শুনতে পায়, যাবি? যা, আই ডোন্ট কেয়ার, বাট যাওয়ার আগে এটা তো একটু দেখে যা। মেহেরিসের চলন্ত পা দুটো থেমে গেল অমনি। ঘাড় ঘুরিয়ে সন্দেহজনক চোখে তাকালো পেছনে। লোকটার হাতে ধরে রাখা ফোনটায় একটা ভিডিও চলছে, যেখানে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে মেহেরিসের পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ দুটো মুহূর্তেই ঝাপসা হয়ে এলো মেহেরিসের। বুকের ভেতর চলল তোলপাড়। শেষ আশাটুকু হারিয়ে বিবেক বুদ্ধি লোপ পাওয়ার মতোই করে দাঁড়িয়ে রইল ওইভাবে। এতক্ষণ নিজেকে বহু কষ্টে সামলালেও এবার আর চোখেরা বাঁধ মানল না, গড়িয়ে পড়ল অশ্রুকণা বিনা বাধায়। ভিডিওটা শেষ হতেই লোকটা ফোনটা পুনরায় নিজের পাশে থাকা বেড সাইড টেবিলটায় রাখল। এত কিছু করার পরও, কারো সাথে এত জঘন্যতম কাজ করার পরও কিভাবে একটা মানুষ এতটা স্বাভাবিক থাকতে পারে? এটা বোধহয় একমাত্র সাহাবীর হাসান পূর্বের পক্ষেই সম্ভব। হ্যাঁ, লোকটার পক্ষে সবই করা সম্ভব। কাঁদতে কাঁদতে এইবার অস্ফুট গলায় চেঁচিয়ে উঠল মেহেরিস, আপনি কেন করেছেন এমনটা? কি করেছি আমি আপনার? আপনার তো কোনো ক্ষতি করিনি আমি। কেন আপনি আমার এতটা অপছন্দ করেন সব সময়? কেন সহ্য করতে পারেন না আমায়? কিসের এত ক্ষোভ?
আপনার আমার প্রতি? পূর্ব এবার আরো আয়েশ করে বসলো, যেন কথাটায় বেশ মজা পেয়েছে সে। সামনে থাকা রমণীর কান্না মিশ্রিত মুখটা দেখে বড্ড তৃপ্তিও পাচ্ছে মনের কোণে। পরপর আবার ঘাটটা এলিয়ে দিল পুনরায় কাউচে। এরপর প্রচণ্ড ভাব লেশহীন গলায় প্রত্যুত্তর করল, ঘৃণা? তোর কি মনে হয় তোকে আমি ঘৃণা করি? তোর এতটাই সৌভাগ্য হয়নি যে তুই আমার ঘৃণার লিস্টেও জায়গা পাবি। ভীষণ অপছন্দের তুই আমার, তবে আমি তোকে ঘৃণাও করি না। আর না তোর প্রতি আমার বিন্দুমাত্র রাগ ক্ষোভ কিছু আছে, কারণ ঘৃণা করলেও মনের ভেতরে জায়গা পাওয়া লাগে। আমার ঘৃণার লিস্টে থাকার যোগ্যতাও তোর নেই। পূর্ব ভাই, আপনি কেন এমনটা করছেন আমার সঙ্গে? কি কমতি আছে আমার মধ্যে বলুন? আপনি কি করলেন এমনটা আমার সঙ্গে? আমার সঙ্গে কেন সংসার করা যায় না? তাহলে কেন করলেন আমায় বিয়ে? কেন, কিসের প্রতিশোধ নিলেন আমার জীবনটা এভাবে শেষ করে দিয়ে? তোর মতো মেয়েদের, যাদের শরীরের 100 ভাগ থেকে 80 ভাগই মানুষ দেখে বেড়ায়, তাদের সঙ্গে পৃথিবীর অন্য সব ছেলেদের মানালেও পূর্ব মির্জার সঙ্গে যায় না। এখন আমার চোখের সামনে থেকে বের হ। আর যদি তোকে বের করতে আমায় উঠতে হয়, তবে এই রুম তো দূর, এই বাড়ি থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে। নাও আউট। তারপরও মেহেরিশকে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে দেখে আবারও দাঁতে দাঁত পিষে আওড়ালো পূর্ব, যাচ্ছিস না কেন মেয়ে? খুব তো বড় বড় কথা বলতি, নিজের সেলফ রেসপেক্ট দেখাতি, এত কিছুর পরও আমার সামনে দাঁড়াতে লজ্জা লাগছে না তোর? আর হ্যাঁ, তোর এই নেইকা মার্কা ফেস স্ট্রাকচারটা যেন আর কোনো দিন আমি না দেখি, তাহলে ওই দিন হবে তোর শেষ দিন। আমি এতটা ভালো না যতটা এখন পর্যন্ত তুই দেখছিস। শান্ত আছি, ঠান্ডা আছি, থাকতে দে, আদারওয়াইজ জীবন্ত পুড়িয়ে মারবো তোকে। মেহেরিশ এবার নিজের কান্না থামালো আর বলবে না সেই লোকের সামনে, নিজের দুর্বলতা প্রকাশ করবে না আর। অনেক হয়েছে, অনেক সহ্য করে নিয়েছে ও। পেয়েছেটা কি এই লোক ওকে? হাতের সাহায্যে চোখের পানিটুকু মুছে নিয়ে গলার কণ্ঠ শক্ত করে বলল, তাহলে শুনে রাখুন পূর্ব মির্জা, আমিও মেহেরিশ, মেহেরিশ মির্জা, মির্জা বাড়িরই মেয়ে। আমার শরীরেও এই বংশেরই রক্ত বইছে। আমি আজ এই মুহূর্তে আপনার কথা দিচ্ছি, একদিন এই আপনি আমার পেছনে ঘুরঘুর করবেন, আফসোস করবেন, তবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। নিজের করা ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে পস্তাবেন আপনি, ভীষণ বাজেভাবে পস্তাবেন সেদিন, তবে আমাকে আর খুঁজে পাবেন না। হৃৎপিণ্ডর অসহ্য যন্ত্রণায় ধুকে ধুকে মরবেন। আমায় এভাবে ঠকানোর জন্য আমি কোনোদিন ক্ষমাও করব না আপনায়। কাউচে পুনরায় শরীর এলিয়ে দেয়া পূর্ব এবার একদম টান টান হয়ে বসল। জিভ দিয়ে গাল ঠেলে ভ্রু কুচকে পরিহাসের স্বরে বলল, তৎক্ষণাৎ এই বাংলা সিনেমার ডায়লগ শিখেছিস কোথা থেকে? কোন সিনেমার ডায়লগ এটা? বেস্ট লেগেছে। আমাকে নামটা বলে যা, একবার আমিও ট্রাই করে দেখি। মেহেরিশের মন চাচ্ছে পাশে থাকা ফ্লাওয়ার ভেজটা দিয়ে পূর্বের মাথাটা ফাটাতে, তবে আপাতত নিজের ইচ্ছাটুকুকে ধামাচাপা দিয়ে হিস হিস করে বের হতে হতে দরজার সামনে থাকা ফ্লাওয়ার ভেজটা ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে হনহন করে চলে গেল সেখান থেকে। পেছনে বসে থাকা পূর্ব মেয়েটার প্রস্থানের দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে হিস হিস করে আওড়ালো, বেয়াদবের বাচ্চা। নিজের ভারাক্রান্ত ছিন্ন ভিন্ন হয়ে থাকা মনটাকে নিয়ে
কোনো মতে শরীরটা হাতে সামলে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে 3 তলা থেকে সোজা সুজি দোতলায় নিজের রুমে চলে এলো মেহেরিশ। রুমে ঢুকেই সশব্দে দরজা টেনে বন্ধ করলো। কয়েক সেকেন্ড নিঃশব্দে দাঁড়িয়ে রইল ওভাবেই। হৃদয়ের বেগতিক টালমাটাল অবস্থা এখনো ঠিক বুঝে উঠতে পারছে না এইমাত্র কি হলো ওর সঙ্গে। তারপর হঠাৎ ধুম করে দরজার সঙ্গে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল মেয়েটা। নিজেকে আর ধরে রাখতে পারল না। বাইরে যতই শক্ত থাকার ভান করুক না কেন, ভেতরে ভেতরে সে ভেঙে গুড়িয়ে গেছে, একদম নিঃশেষ হয়ে গেছে। যতটা ভাঙলে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক ততটাই ভেঙেছে ও। জীবনেই প্রথমবার কারো কাছ থেকে এতটা অপমান, এতটা ভৎসনার শিকার হলো যে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে বারবার। মানুষটাকে তো সত্যিই ভালোবেসেছিল ও। সেটাই কি তাহলে ওর ভুল? ভালোবাসা কি তাহলে এত বড় অপরাধ? কেন করলো মানুষটা তার সঙ্গে এমন? কি এমন ভুল ছিল ওর? কোথায় কমতি ছিল ওর মধ্যে? মাথার ভেতরে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিলবিল করে, কিন্তু কোনো উত্তরের দেখাও নেই। মুখে দুহাত চেপে ধরে ডুকরে কেঁদে উঠল মেহেরিশ। কান্নার শব্দে যেন বাইরে না যায়, সেই প্রচেষ্টাতেই ওর বেশি করে গলা আটকে আসছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বুকটাও ভারী হয়ে উঠছে। চোখের পানি থামার কোনো নামই যেন নেই না। একটার পর একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে গাল বেয়ে, ভিজিয়ে দিচ্ছে শরীরের আঁচড়। ও কি সত্যি এতটা খারাপ? নিজেকে নিজেই প্রশ্ন করে উঠল সে। আচ্ছা, এর আগে কোনোদিন কি এভাবে কেঁদেছিল মেহেরিশ? কেঁদেছিল বোধ হয় যেদিন ওর কিডন্যাপের খবরটা জানতে পেরেছিল। সেদিন নিজের জীবনে নতুন এক ট্যাগ লেগে দিয়েছিল। কোনো কিছু না করেই, না হয়েও দিব্যি কলঙ্কর ট্যাগ বয়েছিল ওর শরীরে। ফ্ল্যাশব্যাক। সেদিন ছিল ইরার জন্মদিন। সবাই মিলে ছাদে সেই দিনটা ছোটখাটো পরিসরে উদযাপন করছিল ওরা। ইরা হলো ওর ফুপি আলেয়া বেগমের মেয়ে। সেদিন সবার জোরাজুরিতে বাধ্য হয়ে মেহেরিশ পরেছিল এক সাদা রঙের গাউন। ড্রেস সামলে কোনো রকমের ছাদে কেক কাটার পর্ব চুকতেই অস্বস্তিতে ড্রেসটি পাল্টাতে কোনো রকম দ্রুত নিচে নেমে আসছিল ও। রুমে ঢুকে কাবার্ড হতে কমফোর্ট নাইট ড্রেস নিয়ে তাড়াহুড়োয় ওয়াশরুমে ঢুকে সাদা কালো কম্বিনেশনের হালকা ফিটিং শার্ট আর সেই সঙ্গে একই প্রিন্টের প্যান্ট পরে বেরিয়ে আসে ওয়াশরুম হতে। হাতে থাকা ফোনটা চার্জে লাগায়, পরপর বেরিয়ে পুনরায় হাঁটা দেয় সিঁড়ির দিকে। রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে 3য় তলার অন্ধকার কোঠায় হঠাৎ কারো চাপা কণ্ঠস্বর শুনতে পায় মেহেরিশ। ওর অজান্তেই পা দুটো নিজে নিজেই সিঁড়ির রেলিংয়ের পাশে এসে বরফ হয়ে দাঁড়ায়। এদিকটায় পূর্ব রুম, এই পাশ দিয়েই উঠতে হয় বাড়ির ছাদে। এই মুহূর্তে পূর্ব রুমের ভেতর থেকেই শব্দটা আসছে। দরজাটা ভেরানো থাকায় মাথা সামান্য কাত করে কান পেতে শোনার চেষ্টা করে মেহেরিশ। ঠিক সেই মুহূর্তে দরজার আড়াল থেকে ভেসে আসে তীক্ষ্ণ ধারালো কর্কশ সেই কণ্ঠস্বর। তোদের দিয়ে একটা কাজও ঠিকঠাক মতো হয় না, এক একটা আবালের ঢেকি যত সব। মালগুলো ঠিকঠাক মতো শিপে ওঠাতে পারছিস না? এই সামান্য কাজটুকু করতে না পারলে কাজে এসেছিস কেন? অপর প্রান্ত হতে কি বলল বোঝা না গেলেও তখন আরো রুক্ষ হয়ে ফুঁসে ওঠে পূর্ব। মালগুলো এক্সপোর্ট করতে হবে কুইকলি, কেউ বোঝার আগেই। আজ রাতের মধ্যে সব করতে হবে, বুঝেছিস? কেউ যেন কিছুই বুঝতে না পারে। আমি আসছি এক্ষুনি। মাল শব্দটা কোথায় যেন শুনেছে মেহেরিশ। মনে করার চেষ্টা করতেই চোখের সামনে হঠাৎ ভেসে ওঠে সন্ধ্যার সেই দৃশ্য। শপিং শেষে ফেরার পথে কয়েকটা ছেলে
একটা মেয়েকে নিয়ে হাসাহাসি করছিল, কটাক্ষ করে বারবার বলছিল মাল মাল। তখন সে বুঝতে পারেনি শব্দটা মানে। গাড়িতে ফিরে ইরাকে জিজ্ঞেস করলো, ইরা, তোকে বুঝিয়ে বলে এখানে মাল মানে মেয়েদের কি মিন করা হয়? সেই একই শব্দ মাল এখন পূর্বর মুখ হতে নিঃসৃত হতেই বিদ্যুৎ চমকের মতো মেহরিশের মস্তিষ্ক তরাক করে জ্বলে ওঠে। তাহলে এই বজ্জাত এমপি কি মেয়ে পাচারের সঙ্গে জড়িত? মেয়েদের দেশ থেকে বিদেশে সমুদ্র দিয়ে পাচার করে বেড়ায়, সমাজে ভালো মানুষের মুখোশ পরে রাত বিরাতে নারী পাচারের কাজে লিপ্ত হয়। বিস্ময়ে মুখটা আপনা আপনি হা হয়ে আসে মেহরিশের। পূর্ব বের হতে নিলে তৎক্ষণাৎ সেখান থেকে ছিটকে দূরে সরে আড়ালে আশ্রয় নেয় ও। তাহলেও সেদিন ভুল বলেনি। বাইরে থেকে বোঝা না গেলেও মেহরিশ এই বজ্জাত এমপিকে ঠিকই চিনেছে। প্রথম দিনই তো বুঝতে পেরেছিল এত সুন্দর একটা চেহারার পেছনে যে এরকম কুলসিত একটা শয়তান বসবাস করে, সেটা মেহরিশ হারে হারে বুঝতে পেরেছে। আজকে সবাইকে দেখিয়ে দিবে ও, একবারে হাতে নাতে ধরবে এই বেটা বজ্জাত এমপিকে। আগামীকাল নিউজ পেপারে বড় বড় অক্ষরে লেখা থাকবে সেই হেডলাইন, দিনের বেলা ভালো মানুষের মুখোশ পরে থাকা শহরের বর্তমান এমপি, রাতের বেলা নারী পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা। ইস, মেহরিশও সেই সুযোগের সদ্ব্যবহার করবে, লুটে নিবে সেই মোক্ষম সুযোগ, শুনিয়ে দিবে ইচ্ছামতো দু চারখানা তির্যক কথার স্রোত। ওকে বেয়াদব বলা, থাপ্পড় মারা, হ্যাঁ, শুরুটা লোকটা ওকে থাপ্পড় মেরেই করেছিল। তৎজলদি রুমে গিয়ে চার্জে থাকা ফোনটা হাতে নিয়ে দ্রুত পূর্বর পেছন পেছন বাড়ির নিচের দিকে ছুটেও নিচে নেমে এসে গ্যারেজে ঢুকে পূর্ব মৃদু অন্ধকারে ডুবে থাকা গ্যারেজটায় ঢুকে নির্লিপ্ত পদক্ষেপে এগোয় নিজের চিরচেনা জিপটার দিকে। কয়েকদিন আগেই জিপটা আগের মতোই একদম ঝকঝকে করে মেরামত করেছিল, তবুও মাত্র একবার চোখ বুলিয়ে বুঝে নেয় কোথায় কোথায় এখনো ত্রুটি রয়ে গেছে। নিজের ব্যবহৃত জিনিসে অন্যের সামান্য স্পর্শ যেখানে পছন্দ নয় তার, সেখানে জিপের এই অবস্থা দেখে নীরবে অসন্তুষ্টির দৃষ্টি ফেলে একবার, তারপর উঠে বসে জিপে। হুটহাট দূরে এমার্জেন্সি কোথাও যেতে হলে এই জিপটাই হয় তার সঙ্গী। ইঞ্জিনের গম্ভীর গর্জন গ্যারেজ জুড়ে প্রতিধ্বনিত হতেই কিঞ্চিত আড়ালে সরে দাঁড়ায় মেহরিশ। বাড়ির মেইন গেট পেরোতেই তৎজলদি সেখানে থাকা একটি সাদা টয়োটা উঠে স্টার্ট দেয়। সেটা ছুটে পূর্বের পেছনেই। মধ্যরাতে নৈশব্দতায় ঘেরা চট্টগ্রামের আঁকাবাঁকা রাস্তার প্রায় অলস ভঙ্গিতে গাড়ি চালাচ্ছিল পূর্ব। প্রায় মিনিট 10 এভাবেই কচ্ছপের গতিতে গাড়ি চালাতে দেখে এক পর্যায়ে বিরক্ত হয়ে ওঠে মেহরিশ। এর থেকে 1000 গুণ বেটার তো সেই ড্রাইভ করে, অথচ হাবভাব দেখো যেন দুনিয়া উল্টে ফেলে চ্যাম্পিয়ন। এভাবে গাড়ি ড্রাইভ করলে তো যেতে যেতে ভোর হয়ে যাবে। এক পর্যায়ে অধৈর্য হয়ে ওঠে মেহরিশ। মন চায় একবার পূর্বকে ওভারটেক করে দেখিয়ে দিতে গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয়। বার কয়েক মিছেমিছি হামিও দিয়েছিল সেদিন স্টিয়ারিং এর হাত রেখে। নিজের অস্থিরতা সামলাতে সামলাতে দূরত্ব বজায় রেখেই নজর রাখছিল ও। এভাবে অতিক্রম করলে আরো অনেকটা পথ কোনো সতর্কতা ছাড়াই আকস্মাৎ গাড়ির স্পিড বাড়ায় পূর্ব। চোখের পলকে প্রায় অদৃশ্য হয়ে যায় কালো রং জিপটা। অপ্রস্তুত মেহরিশ হকচকিয়ে ওঠে বিস্ময়ে। হকচকিয়ে গাড়ির স্পিড বাড়ালো, ততক্ষণে পুরো চোখের আড়ালে চলে গেছে জিপটা। গাড়ির স্পিড বাড়িয়ে সেই পথ অনুসরণ করে
সামনে আসতেই দেখা গেল রাস্তার দুদিকে ভাগ। সরু রাস্তার শেষ প্রান্তে এসে দুপাশে দুটো রাস্তা চলে গেছে। কোনটা ধরবে বুঝে উঠতে পারছে না মেহরিশ। শেষমেশ অনুমান করে একটি পথে গাড়ি বাড়ায় সে। নির্জন রাস্তা, রাস্তার দুপাশ ঝোপঝাড় আর নীরবতায় মরে থাকা পথে মেহরিশ যত দূরই এগুলো পূর্বের কোনো চিহ্ন মিলল না তাতে। এক পর্যায়ে উপলব্ধি করল ভুল পথে এসেছে সে। ততক্ষণে যথেষ্ট দূরেই চলে এসেছে গাড়ি নিয়ে। গাড়ি ঘোরালো পেছনে ব্যাক করার উদ্দেশ্যে, তবে উল্টো দিকেও ইতিমধ্যে কোনো রাস্তা দিয়ে এসেছে সেটাও ভুলে গেছে। শেষমেশ বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় গাড়ি থেকে নামার। গাড়ি থামিয়ে দরজা খুলতেই মধ্যরাতের নীরবতা যেন আরো ঘনীভূত হলো। রাস্তার দুই ধারে ঘন ঘন ঝোপঝাড়, দূর দূরান্ত পর্যন্ত কোনো আলো নেই, জনমানব তো দূরের। রাস্তায় থাকা দুই একটা স্ট্রিট কুকুর পর্যন্তও নেই। হঠাৎ মেরুদণ্ড বেয়ে শীতল এক ভয়ের স্রোত নেমে বয়ে গিয়েছিল সেদিন ওর। অস্থির হাতে ফোন বের করে গুগল ম্যাপে খুলে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু সেখানে যে নিজেই জানে না কোথায় আছে। সেখানে অ্যাপ লোকেশন দেবে কিভাবে? মানচিত্রের লাল বিন্দুর মতোই সমস্ত পথ চোখে ঝাপসা হয়ে আসে যেন। ফোনের স্ক্রিনে সময় দেখে রাত 2টো তখন। নির্জন রাস্তায় একা থাকায় বুকের ভেতরটা ধুপ ধুপ করে উঠছিল কেমন। যদিও এটা তেমন একটা রাত নয় ওদের দেশের জন্য। সারা রাতই তো রাস্তায় মানুষ কিচকিচ করে সেখানে। তবে এটা তো আর নিজের দেশ নয়, এটা বাংলাদেশ। এখানে মধ্যরাতে বাইরে থাকা যে কত বিপজ্জনক, তার ওপর তো একটা মেয়ে। ভাবতেই কেমন শিরদাঁড় বেয়ে নরম স্রোত নেমেছিল। আচমকা মাথায় এক বুদ্ধি খেলে ওর। দ্রুত হাতের ফোনটা দিয়ে এলোপাথারি কয়েকটা ছবি তুলে আসে পাশের। তারপর চ্যাট জিপিটিতে ঢুকিয়ে ছবিগুলো পাঠায়। তড়িঘড়ি জানতে চায়, হে চ্যাট জিপিটি, বলো তো এটা কোন জায়গা, আমি ঠিক কোথায় আছি, লোকেশনটা একটু জানাও। তো দ্রুত ভয়েস মেসেজ সেন্ড হয়। একটু সময় নেয়। ততক্ষণ মেহরিশ অপেক্ষা করে, ফোনের দিকে চেয়ে রয়। সেই সময়টুকু উত্তর আসে সময় নিয়ে। দেখে তো মনে হচ্ছে আমাজন জঙ্গলের কোনো এক প্রান্তে আছো। সোজা ওপর থেকে নিচে লাফিয়ে পড়ার মতো আতঙ্কে আটকে ওঠে মেহরিশ। দাঁত চেপে আবার টাইপ করে, এটা কোন দিক থেকে তোমার আমাজন জঙ্গল মনে হয়? ওখানে হলে আমি কি তোমার সঙ্গে এতক্ষণ কথা বলার মতো পরিস্থিতিতে থাকতে পারতাম? সঙ্গে সঙ্গে উত্তর আসে, দুঃখিত। তুমি এখন কোথায় আছো তা যদি স্পষ্ট করে বলতে আমি লোকেশন ট্র্যাক করে দিতে পারি। মেহরিশ ফোনের স্ক্রিনের দিকে রাগে তাকায়। আমি যদি জানতাম কোথায় আছি তোমাকে কি তাহলে জিজ্ঞাসা করতাম? গর্ধব গভীর একটা নিঃশ্বাস ফেলে আবার লিখছিল, শোনো, আমি বাংলাদেশের চট্টগ্রামের কোনো একটা জায়গায় আটকা পড়েছি, প্লিজ বলো এটা কোথায়। এইবার ডিভাইসটি একটু তৎপর হলো মনে হচ্ছে। উত্তর দিয়েছিল, ঠিক আছে, তুমি আশেপাশের কয়েকটা পরিষ্কার ছবি তুলে পাঠাও। পথ, সাইনবোর্ড, যেই দিকে দাঁড়িয়ে আছো সব দিকের ছবি লাগবে। আমি বিশ্লেষণ করে বোঝাবার চেষ্টা করব তুমি কোথায়। মেহরিশ ফটাফট চারিদিকে তাকিয়ে কয়েকটা ছবি তুলে স্পষ্ট করে। ছবিগুলো যেই না সেন্ড করে অমনি ফোনের স্ক্রিনে ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্যাটারি ডাউন হয়ে আপনা আপনি ফোন বন্ধ হয়ে যায়। এ পর্যায়ে মহাবিরক্তি হয় মেহরিশ। ফোনটা ঠিক এখনই বন্ধ হওয়ার ছিল, তাও আবার এরকম সময়ে। আজ কি যে হচ্ছে ওর সঙ্গে। এখন তো নিজের করা কাণ্ডে নিজেরই রাগ উঠছে ভীষণ। মনে হচ্ছে পুরো মহাবিশ্বই বুঝি ওর বিপক্ষে দাঁড়িয়ে আছে আজ। রাগে ফোনটাকে সোজা মাটিতে ছুঁড়ে ফেলে ভাঙচুর করতে ইচ্ছে জেগেছিল সেদিন। হতাশা আর আতঙ্কের সীমানায় দাঁড়িয়ে চারিদিকে একবার তাকায়।
চট্টগ্রামের এই নির্জন রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত দেখতে পেল না দু চোখের সীমানায়। একটা পাতাও নড়ছে না এখন। প্রকৃতি কেমন যেন থম ধরে আছে, মনে হচ্ছে রাতটাও নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে ওর সঙ্গে। ভয়ের শীতল স্রোত ওর মেরুদণ্ড বেয়ে নামতে লাগে। নিজেকে সাহসী দেখানোর মেকি মুখোশ ভেঙে চুরমার হয়ে যায় সঙ্গে সঙ্গে। হৃৎপিণ্ডের শব্দ নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে ও। এক মুহূর্তে মনে হয় সকালে ওই বজ্জাত এমপি নয়, বরং তার বদলে ওর খবরই হেডলাইনে উঠবে আগামীকাল সকালে। বড় বড় অক্ষরে লেখা হবে, মধ্যরাতে নিখোঁজ, কিশোরীর দেহ মিলল জঙ্গলে। দেহটাও পাবে কিনা সন্দেহ। পশু পাখিদের খাদ্যে পরিণত হবে নির্ঘাত। এরপর কি হবে? ওর মা বাবা ওকে রেখেই দেশ ছেড়ে চলে যাবে। দুদিন কান্নাকাটি করে এরপর সবাই ওকে ভুলে যাবে। নিজের মাথা দুহাত চেপে ধরে মেহেরিস এইসব আজে বাজে চিন্তা কেন করছে ও? কিন্তু যতই নিজেকে স্বাভাবিক করতে চাইছে, ততই ভয় ওকে গ্রাস করে নিচ্ছে ভেতর থেকে। মনে মনে ঠিক করলো গাড়িতে উঠে বসবে, এরপর যেদিক ইচ্ছে যেতে থাকবে। গাড়িতে থাকলে ভয়টা ততটা জেকে বসবে না মস্তিষ্ক জুড়ে। মনের সিদ্ধান্ত অটল রেখে যেই না গাড়িতে উঠতে যাবে, অমনি মনে হলো ওর আশেপাশের কারো উপস্থিতি আছে, আঁচ করতে পারছে না সেটাও। শ্বাস আটকে নিবিড়ভাবে মাথা ঘুরিয়ে দেখে কেউ নেই। তবু অস্বস্তিটা কমলো না, বরং আরো তীব্র হলো। চারপাশের নীরবতা হঠাৎ করে আরো ভয়ঙ্কর ঠেকলো ওর নিকট। অমনি তখনই আকস্মিক পেছন থেকে তীক্ষ্ণ শক্ত পুরুষালী এক হাত ওর মুখ চেপে ধরে। হাতে থাকা সাদা রুমালে একটা ভেজালো গন্ধে ভুর ভুর করে নাকে ঢুকে মাথাটা ঝিম ঝিম করে তৎক্ষণাৎ মেহেরিস হাত পা ছড়াছড়ি করার আগেই শরীরটা কেমন যেন নেতিয়ে যায়। দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মাটি যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, আর ও হেলে পড়ছে অন্ধকারের কোনো গভীর অতলে। আর পরের মুহূর্তে সব অন্ধকার। জ্ঞান হারিয়ে ঢলে পড়েছিল মেহেরিস তখন পুরোপুরি। এরপর মেহেরিসকে পাওয়া গিয়েছিল ঠিক একদিনের ব্যবধানে। এই একদিনে ওর সঙ্গে ঠিক কি ঘটেছিল কিছুই মনে নেই ওর, মনে করতেও চায় না সেই সব দৃশ্য। ওদেরই বাড়ির পেছনের ব্যাকইয়ার্ডে ওকে খুঁজে পাওয়া গিয়েছিল বিধ্বস্ত অবস্থায়। সেই দিনের কথা ভাবতেই ওর ধ্যান ভাঙল। ফিরে এলো বর্তমানে। একটা বড় করে শ্বাস টানলো মেহেরিস। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেললো তৎক্ষণাৎ। বুকটা এখনো বেগতিকভাবেই ধড়ফড় করছে, কিন্তু সেই দুর্বলতাটাকে আর জায়গা দিতে রাজি নয় সে। নিজের ভেতরেই কঠিন হয়ে উঠল মেয়েটা। এবার ভেঙে পড়লে চলবে না। সে মেহেরিস মির্জা, কারো করুণা ভিক্ষা করে বাঁচার মতো মেয়ে নয় সে। অবহেলা, অপমান এসব গিলে নিয়ে চুপচাপ মানিয়ে নেওয়ার মতো নয়। লোকটা কি বলেছিল ওকে? তার সামনে যেন আর কোনোদিন না পড়ে, তাই তো? ওর এই মুখটা যেন আর দেখতে না হয়, এই বলেই তো ওয়ার্নিং দিয়েছিল, তাই না? আর পাসপোর্ট, ওর পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত পেপারস পুড়িয়ে ফেলেছিল না? হ্যাঁ, কিছু একটা ভেবে তৎক্ষণাৎ তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণে। চোখ দুটো শক্ত করে বন্ধ করল এক মুহূর্তের জন্য। মনে মনে প্রতিজ্ঞা করল, এই খেলাটা এখন সে খেলবে, তবে এভাবে নয়, ঠিক ওনার মতো করেই খেলবে ও। এমন ভাবে খেলবে যেন লোকটা একটা সময় নিজেই অতিষ্ঠ হয়ে ওর কাছ থেকে রেহাই পেতে মরিয়া হয়ে নিজেই ওকে ওর দেশে ফেরত পাঠায়। নিজেকে
ধাতস্থ করে উঠে দাঁড়ালো মেহেরিস। পরনে থাকা বধূবেশটা হঠাৎই অসহ্য লাগতে শুরু করলো। হাতে থাকা ভারী চুড়িগুলো এক ঝটকায় খুলে ছুঁড়ে ফেললো পাশে। গলার ভারী হারটা টেনে খুলে বিছানার ওপর ছুঁড়ে মারলো। কানের দুল একটার পর একটা খুলে ফেললো এলোমেলো হাতে। মাথার ওড়নাটা টেনে খুলে সোজা ছুঁড়ে দিল দূরে। শাড়িটা আর সহ্য হলো না গায়ে জড়িয়ে রাখতে। যেখানে লোকটাই ওর নিজের নেই, সেখানে এই লোকের নামে শাড়ি নিজের শরীরের সঙ্গে জড়িয়ে রাখাটা অনর্থক। অগোছালো হাতে শাড়ির আঁচলটা খুলে ফেলতে ফেলতে একদম সোজা পা চালিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা ছুঁই ছুঁই। কপালের পাশে ঘেঁষে তীর তীর করে জমে থাকা ঘামটুকু আলগোছে মুছে নিয়ে নিজের দাদা ভাইয়ের রুমের দরজার সামনে দাঁড়ালো এরিনা। হাত দুটো একসাথে চেপে ধরে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা সেই তখন থেকে। এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না ওর মাই তো জোর করে পাঠিয়েছে ওপরে মেহেরিসকে ডাকতে, না হলে যেচে পড়ে বাঘের খাঁচায় কে আসে। দরজায় খুব আস্তে করে একবার নক করলো এরিনা, শুধু একবারই। দ্বিতীয়বার ওর দরজায় টোকা দেওয়ার সাহসটুকু আর অবশিষ্ট রইল না। তবে ওকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আচমকা দরজাটা খুলে গেল ভেতর থেকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে পূর্ব। এরিনার বুক ধরাস করে উঠল তৎক্ষণাৎ। শুষ্ক গলায় ঢোক গিলল বার কয়েক। পূর্ব ভীষণ স্বাভাবিক নির্লিপ্ত গলায় বলল, কি সমস্যা, কি চাই? এরিনা আমতা আমতা করে গলায় খাকারি দিল, বলল কাচুমাচু হয়ে, দাদা ভাই, ভাবি। ভাবি শব্দটা মুখে আসতেই পূর্বের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল বোনের ওপর। ওই তীক্ষ্ণ দৃষ্টি জোড়ায় ভর কালো মেয়েটা চুপসে গেল পুরোদমে। তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলল সে, মানে মেহেরিসকে ডাকতে পাঠিয়েছে আম্মু, বলেই বড় বড় করে দম নিল মেয়েটা। এই বুঝি ওর দাদা ভাই না আবার দুম করে দিয়ে বসে একটা চর। তবে উত্তরে পূর্ব ভাবলে সিনভাবে বলল, আমার রুমে ওই সব আবর্জনার জায়গা নেই, অন্য কোথাও গিয়ে খোঁজো। সদ্য বিবাহিত বউ সম্পর্কে ভাইয়ের মুখে এমন কথা শুনে হতভম্ব এরিনা। নিজের বউকে কেউ আবর্জনা বলে বুঝি? মাথায় ঢুকলো না কিছুই। পূর্ব দরজা খুলে বেরিয়ে পড়ল সোজা। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে সিঁড়ি পেয়ে নামতে লাগলো নিচে। হতভম্ব এরিনা পেছন থেকে কেমন কাচুমুচু গলায় জিজ্ঞাসা করেই ফেলল, তাহলে ও কোথায়? পূর্ব তখন ইতিমধ্যেই হাঁটা ধরেছে করিডোর ধরে। বিরক্তিতে কপাল কুঁচকে প্রায় বিড়বিড় করতে করতে বলল, গিয়ে দেখ, কোনো ডাস্টবিনে পড়ে আছে নিশ্চয়ই। কথা শেষ করেই দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল পূর্ব। ভাইয়ের প্রস্থান নিশ্চিত হতেই মনে মনে হাঁপ ছাড়ল এরিনা। তারপর হাঁটা ধরল সোজা মেহেরিসের রুমের সামনে। এসে দাঁড়িয়ে পরপর দুইবার নক করল সেখানে। ভেতর থেকে কয়েক সেকেন্ড কোনো সাড়া না মিললেও তৃতীয়বারের মতো নক করতেই দরজা খুলে দরজার ফাঁক দিয়ে উঁকে দিল মেহেরিস। ফোলা ফোলা চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে চাইল এরিনার দিকে। এরিনা মেহেরিসকে এই রুমে দেখেই চোখ কপালে তুলে বলল, মেহেরিস, তুমি এখানে কি করছো? কখন এলে? তোমার তো দাদা ভাইয়ের রুমে থাকার কথা ছিল, তুমি নিজের রুমে এলে কখন? নিজের ভেতরে দলা পেকে থাকা অস্বস্তিটুকু গিলে নিয়ে যথাসম্ভব নিজেকে সামলালো মেহেরিস। বলল, রাত অবধি তো ওখানেই ছিলাম এরিনা আপু। আসলে হয়েছে কি বলতো, সব কিছু খুব হুট করেই হয়ে গেছে না। আমাদের কারোরই তো মানসিকভাবে তেমন প্রস্তুতি ছিল না, তাই আমরা দুজন একটু সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানে? মেহেরিস এবার আরো গুছিয়ে বলতে লাগলো, মানে তোমার ঘাড়তেরা ভাই আর আমি একে অপরকে বুঝে নেওয়ার জন্য কিছুটা সময় নিয়েছি। আপাতত যে যার রুমে থাকবো, পরিস্থিতি স্বাভাবিক হলে না হয় পরেরটা পরে বুঝে নেব। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না তো। এরিনা পুরোপুরি আশ্বস্ত না হলেও আর কিছু বলল না, শুধু একবার মেহেরিসের দিকে তাকালো।
কেমন যেন ভিন্ন লাগছে আজ মেয়েটাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে এসো, আম্মু ডাকছে। নাস্তা করবে না? মেহেরিশ মাথা নেড়ে উত্তর দিল, ওকে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে একবারে নিচে আসছি, কেমন? ওয়াশরুমে ঢুকে ওয়াশ বেসিন থেকে ব্রাশটা তুলে নিল মেহেরিশ। পেস্ট লাগিয়ে মুখে ঢুকিয়ে বিরক্তিকর ভ্রু কুঁচকে বেডে থাকা ফোনটা হাতে নিয়ে ছুটল বারান্দার দিকে। সকালের সোনালি রোদ এসে পড়েছে সেখানে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে ব্যস্ত হলো ও। এক হাতে ব্রাশ, অন্য হাতে ফোন চেপে স্ক্রলিং করতে থাকলো। একের পর এক এলোমেলোভাবে স্ক্রল করতে করতে হঠাৎ ওর চোখ আটকালো বাড়ির নিচের দিকে। মেইন গেটের সামনে সব সময়ের মতোই অফ হোয়াইট রঙের পাঞ্জাবি গায়ে ছাপিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব। সদ্য গোসল করা ভেজা চুলগুলো রোদের তোপে চিকচিক করছে। লোকটা উল্টোমুখী হয়ে কানে ফোন চেপে কারো সঙ্গে কথা বলছে। গলায় সেই স্বভাবসিদ্ধ গম্ভীর্য বিদ্যমান। মেহেরিশের ঠোঁটের কোণে শয়তানি এক হাসি ফুটে উঠল। অমনি ব্রাশ করা হাতটা থেমে গেল মাঝপথে। হঠাৎ করেই মাথাটা সামান্য ঝুঁকিয়ে মুখে জমে থাকা থুতুটা সোজা নিচের দিকে ছুঁড়ে দিল পূর্বকে লক্ষ্য করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কথা বলতে বলতে একটু নড়ে চড়ে দাঁড়ালো পূর্ব। ফলাফলস্বরূপ থুতুর ছিটা গিয়ে পড়ল তার গা ঘেঁষে মাত্র 1 ইঞ্চি দূরে মাটিতে। ইস, আফসোসের সঙ্গে আওড়ালো মেহেরিশ। পর মুহূর্তে হাতে থাকা ফোনটার ভলিউম সর্বোচ্চ হাই করে জোরে জোরে বাজাতে শুরু করলো গানটি। গানের তালে তালে নিজে নিজেই মাথা দোলাতে লাগলো মেহেরিশ। দাঁত ব্রাশ করতে করতে দিব্যি নিজের মতো সে আছে। নিচে দাঁড়িয়ে থাকা পূর্বের দিকে একবারও তাকাচ্ছে না, ভুলেও না। গানের তালে তালে নিজেও গেয়ে উঠল 2-4টে লাইন। প্রথমটুকু অস্পষ্টভাবে আওড়ালেও শেষেরটুকু জোরালো গাইল ও। সেক্সি মামা। টোনটা একটু বেশি জোরেই উচ্চারণ করে থামল। ওইদিকে পূর্ব ফোনটা কান থেকে নামিয়ে নেয় তৎক্ষণাৎ। চোখ পড়ে মাটিতে, ঠিক যেখানে ব্রাশের থুতুর দাগটা লেগে আছে সেখানে। থুতু ফেলার উৎস ধরে ঘাড় উল্টে ওপরে তাকাতেই চোয়াল শক্ত হয়ে আসে তার। চোখ দুটো রাগে লালচে হয়ে উঠল প্রায়। দাঁতে দাঁত চেপে নিচ থেকে গর্জে উঠল, বেয়াদবের বাচ্চা, নিচে নাম, দেখছি তোকে আমি।